মূল সমস্যাটা হলো আমাদের দুর্বৃত্তায়িত রাজনীতি আমাদের সমাজ ব্যবস্থাকে কমপ্লিটলি দুর্বৃত্তায়ন করে ফেলছে, কমপ্লিটলি। আপনি এই একজন পাথর মেরে উঠছেন, এরকম এরকম তো শত শত পাইপলাইন আছে, শত শত হাজার হাজার চাঁদাবাজ পাইপলাইনে আছে। বাংলাদেশের রাজনীতি হলো চুরি ডাকাতি এবং এই মাফিয়াতন্ত্র এবং লুটেরাদের একটা বড় বড় ব্রিডিং সেন্টার, বড় আশ্রয়স্থল, বড় কারখানা। এই এসপি এবং ওসিরা ওই এলাকার যারা মনে করেন সভাপতি সেক্রেটারি থাকবে অথবা এসপি বড় কিছু হইলে স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের ক্লিয়ারেন্স ছাড়া কখনোই কোনো ক্ষমতাসীন অপরাধীকে তারা গ্রেপ্তার করে না। এইভাবে এই ক্ষমতাসীন অপরাধীরা একসময় গ্যাংস্টার হয়ে যায়, গডফাদার হয়ে যায় এবং মাফিয়াতন্ত্র সৃষ্টি করে। এই দুষ্ট দমন সৃষ্টির লালন যে হয় না, এই জন্য চাঁদাবাজের এটা একটা ব্রিডিং সেন্টার, এটা মাস্তান মাফিয়াতন্ত্রের ব্রিডিং সেন্টার। এই পলিটিক্যাল কালচার চেঞ্জ ব্যতীত, পলিটিক্যাল মানে খোলনলসে পাল্টানো ব্যতীত আপনি এই অপরাধ আপনি থামাতে পারবেন না। আজকে আমরা এটা দেখছি, 2 দিন পর আরেকটা দেখি। ঘটনাটা গতকাল কিছুটা শুনেছি এবং আজকে আমি নিজেও ভিডিওটা দেখিয়েছি। এটা আপনি যেভাবে বলেছেন এটা দেখা যায় না ভিডিওটা, মানে একটা প্যালেস্টাইনের মতো ঘটনা আর কি। ওই যে পিটে সাপের মতো পিটে যে মানুষ মেরেছিল আওয়ামী লীগ, তার চেয়েও ভয়াবহ। যে মনে হলো যে ছেলেটা মারা গেছে, এরপরও বিরাট একটা পাথর তার উপরে বারংবার মারা হচ্ছে। সো এবং কেউ চাঁদাবাজ যারা ভিডিও করছে তারাও তো ভিডিও করছে, কিন্তু এসে ধরছে না কেউ। হ্যাঁ, কেউ বাঁচাতে যায় নাই এবং আমি যতটুকু দেখেছি তখনও একটু বেঁচে ছিল। ওই পুলিশ যেমন তার তার এপিসি থেকে একটি ছেলেকে সাভারের ওইদিকে যে গুলি করে প্রথম রাস্তার উপরে ঠেলে ফেলে দিয়েছিল, তারপরে ডিভাইডার ক্রস করে অন্য পাশে হলে তখনও ছেলেটা বেঁচে ছিল। তো এই ছেলেটা দেখলাম যে 2 একবার তার হাত পা নাড়াচ্ছে আর কি, মানে মৃত্যুর হয়তো কয়েক মিনিট আগে অথবা কয়েক সেকেন্ড আগের সেই ভিডিওটা আমাদের সামনে আসছে। এবং এইটা নাম আসছে একটা পলিটিক্যাল পার্টির একটা অঙ্গ সংগঠনের সদস্য। সো সেই জন্য আমি বলছি এমন একটা খবর শুনছি, আমি খবরে নিজে দেখি নাই যে এইটা তাকে 4-5 জন নাকি গ্রেপ্তারও করা হয়েছে। সো আপনি 4-5 জন, হ্যাঁ 2 জন গ্রেপ্তার করেছে। এই জিনিসটা বারংবার কেন ঘটে? অনেকগুলো কারণ রয়েছে এগুলো ঘটার। যে মূল সমস্যাটা হলো আমাদের দুর্বৃত্তায়িত রাজনীতি আমাদের সমাজ ব্যবস্থাকে কমপ্লিটলি দুর্বৃত্তায়ন করে ফেলছে, কমপ্লিটলি। আপনি এই একজন পাথর মেরে উঠছেন, এরকম এরকম তো শত শত পাইপলাইন আছে, শত শত হাজার হাজার চাঁদাবাজ পাইপলাইনে আছে। যার জন্য আমি আমার ফেসবুকে আমি আরেকটা বড় স্ট্যাটাস দিয়েছি যে এইগুলো কেন ঘটে। এর একটা বড় কারণ হলো দুর্বৃত্তায়িত রাজনীতি। কারণ রাজনীতিতে অনেক নেতা, হাতে গোনা চরিত্রবান নেতা আপনি পাবেন, সেইটা বাদে যে তারাই এই সমস্ত গুন্ডা মাস্তান দিয়ে চাঁদাবাজি করায় এবং চাঁদাবাজির ভাগ পায়। পুলিশের একটা অংশ যারা এই ক্ষমতাসীনদের যারা চাঁদাবাজ করে তাদেরকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, লালন পালন করে। মনে করেন এই ঢাকা শহরে ফুটপাতের চাঁদাবাজরা কে পালে? মূলত পুলিশ। 80% চাঁদা এই পুলিশের পকেটে যায় এগুলো। আর যারা ক্ষমতাসীন থাকে ওদেরকে ব্যবহার করে যে তোমরা ওখানে দোকান বসো, আমি তোমাদেরকে কিছু বলবো না। আপনার মনে আছে একবার এক মিরপুরে একটা চাওয়ালা টি স্টল ফুটপাতে সে চাঁদা দেয় না বলে পুলিশ তাকে মেরে ফেললো এই 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 ফ্যাসিস্ট আমলে। সো তাহলে এই চাঁদাবাজদের ব্রিডিং সেন্টারটা কোথায়? ব্রিডিং সেন্টারটা হলো দুর্বৃত্তায়িত রাজনীতি। কারণ পৃথিবীতে ভালো রাজনীতি যারা করে সেই রাজনীতির টেনেন্টস হয়েছে, বৈশিষ্ট্য হলো চরিত্রবান ভালো মানুষ সামনে থেকে নেতৃত্ব দেবে, দেশপ্রেমিক মানুষ যাদেরকে কোনো অবস্থায় দুর্নীতিতে লিপ্ত হয় না, নিজের পকেটের টাকা খরচ করে ইয়ে করে। আর বাংলাদেশের রাজনীতি হলো চুরি ডাকাতি এবং এই মাফিয়াতন্ত্র এবং লুটেরাদের একটা বড় বড় ব্রিডিং সেন্টার, বড় আশ্রয়স্থল, বড় কারখানা।
যার জন্য আপনি এই 5 তারিখের পরে এমন উদাহরণ আছে আমার জেলায়, যে রিক্সায় চড়তে পারতো না, হঠাৎ করে কোটি টাকার জমি কিনে ফেললো এই 11 মাসের ভিতরেই, আপনার অর্ধ কোটি টাকার গাড়ি, এবং এর সংখ্যা কিন্তু বেশি না, 1 ডজন। এই যে ভালো যারা দলের যারা চরিত্রবান এবং ভালো যারা সদস্য এবং নেতা, তারা লজ্জিত হইয়া অনেকে হয়তো নালিশ জানায়, কিন্তু এই নালিশে তো কোনো রেজাল্ট আসে না। আপনি দেখেন রাজনৈতিক দলের ভিতরে কোনো নালিশ দিয়ে কোনো তদন্ত হয়েছে, কোনো ব্যবস্থা নিয়েছে, এরকম কোনো উদাহরণ আমার জানা নাই। হয়তো একটা লোক দেখানো অনেক সময় আপনার এক্সপেল করে, ওখান থেকে আবার ফেরত আসে। আমার এই বাগেরহাট জেলার একটা মেয়ে আমার কাছে আসছিল, সেই মেয়েটা মানে তার পরিবার নিয়ে কেঁদে যে তার এই 5ই আগস্টের পরে তার ঘের দখল করছে এই যুব দলের কেউ বা কেউ। সে সব জায়গা নালিশ জানাইছে, এমন কোনো জায়গা নাই যেখানে নালিশ জানায় নাই, বাট নো রেমেডি। ওই নালিশ জানাইলেই খুঁজে বাইর করে যে ওই পরিবারের একজন ওই ফ্যাসিস্টের লোক ছিল বা আওয়ামী লীগের লোক ছিল। তার মানে হলো আমরা এখানে মামুন ভাই আছে, কর্নেল দিদার স্যার আছে, তো আমরা দুইজন সুপ্রিম কোর্টের লয়ার। আমি তো বাংলাদেশের এরকম কোনো আইন জানি না যে আওয়ামী লীগ, জামাত অথবা হেফাজত করলেই বা যারা ফ্যাসিস্টের সহযোগী ছিল তাদেরকে মানে তাদের জমি দখল করা যাবে, ঘর দখল করা যাবে, রেপ করা যাবে, এইগুলো করা যাবে, এরকম তো কোনো আইন আমার জানা নাই। অপরাধ করলে তাকে গ্রেপ্তার করে আইনের সম্মুখীন করতে হবে, এবং অপরাধ যদি না করে সে নাগরিকের সমস্ত অধিকার ভোগ করবে, সমস্ত অধিকার সে এনজয় করবে। কিন্তু এই যে পুলিশের কথা বলছিলাম, পুলিশ করে কি, আমার জেলায় আমার উপরে গাড়ির হামলা হয়েছিল 2বার, 3বার আমার উপর হামলা হয়েছে 2010 থেকে 2018 সালের ভিতরে। সো আমি সেই সময় মামলা করতে পারি নাই। আমি এই 5ই আগস্টের পর মামলা করতে গেলাম, পিরোজপুর থানায় একটা ওসি ছিল সদর থানায়, সে এখন বদলি হয়ে গেছে। ওইখানে একটা হামলায় বিএনপির একটা লোক এটার মদত জুগিয়েছে, তার নামটা আসাতে, তাও বর্ণনায় আসামি হিসেবে না, বর্ণনায় তার নামটা আসছে, সেই মামলা সে নেবেই না। আমি এসপি সাহেবের সাথে কথা বললাম, ডিআইজির সাথে কথা বললাম, বললো এসপি সাহেব বলে একটু চেঞ্জ করে দেন। আলটিমেটলি এই মামলা বসাতে আমার সেইটা চেঞ্জ করতে হয়েছে। যেমনটা ওসি প্রদীপের মামলায় সেই সময় আমাদের সেনাবাহিনী অফিসাররা যারা এই মামলাগুলো মনিটর করছিল, আমি সহ, সেই সময় পুলিশের এই যে শহীদুল হক আছে যে এখন ভিতরে জেলে, এই শহীদুল হক বলছে যে এসপির নাম যদি দেন তাহলে আমরা এই চার্জশিট ফরওয়ার্ড করব না। তখন সেইটাকে কম্প্রোমাইজ করতে হয়েছে, ওসি প্রদীপ সহ বাকি সবার নামে চার্জশিট দেওয়া হয়েছে। ক্রিমিনাল আইনে তো আমরা এমন কোনো আইন জানি না যে এইখানে তদন্তে কম্প্রোমাইজ করা যাবে। সেই এসপি যদি ওসি প্রদীপকে মনিটর করত তাহলে 203 জন লোকের প্রাণ যেত না, এবং সেখানে কারা নিহত হয়েছে সব মুসলমান। ওখানে কিন্তু 40% নন মুসলিম আছে টেকনাফে, দেখেন এইগুলো বলতে। তো এই পুলিশ ক্ষমতাসীনরা নিয়ন্ত্রণ করে না কেন? তারা আবার ভাবে কি, তারা ভাবে যে আমার অপরপক্ষকে ম্যানেজ মানে দমন করতে হলে আমার ওসিকে দরকার, আমাকে এসপিকে দরকার। আর ওই ফাঁকে এরা আবার করে কি, যারা দুষ্ট ওসি তারা আবার ওদেরকে ব্যবহার করে তাদের দুর্নীতিতে লিপ্ত হয়। মানে এটা একটা মানে এমন একটা আনহোলি অ্যালায়েন্স হয়, এই পুলিশই শেষ পর্যন্ত কিন্তু পতনের একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। আইন যে করছে, বরং ক্ষমতাসীন যদি কোনো অন্যায় করে, যারা ক্ষমতা আসবে অথবা যারা ক্ষমতা আছে তাদেরকে তো সবার আগে আইনের আওতায় আনতে হবে। এবং এই এসপি এবং ওসিরা ওই এলাকার যারা মনে করেন সভাপতি সেক্রেটারি থাকবে অথবা এসপি বড় কিছু হইলে স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের ক্লিয়ারেন্স ছাড়া কখনোই কোনো ক্ষমতাসীন অপরাধীকে তারা গ্রেপ্তার করে না। এইভাবে এই ক্ষমতাসীন অপরাধীরা একসময় গ্যাংস্টার হয়ে যায়, গডফাদার হয়ে যায় এবং মাফিয়াতন্ত্র সৃষ্টি করে। অর্থাৎ পুরো সিস্টেমটা এমনভাবে করাপ্ট হয়েছে, এমনভাবে দুষ্টচক্রে আবর্বিত হয়েছে, যেন ইস্পাত কঠিন একটা দুষ্টচক্র। এইটা ভাঙার কেউ নাই, কেউ ভাঙতে পারছে না। মানে জাতি হিসেবে এটা একটা অভিশপ্ত জাতি, একটা অভিশপ্ত জাতিতে রূপান্তর হয়েছে। সেই জন্য আজকে দেখছেন পাথর মেরে 2 দিন পর আর কিছু দেখবেন, কারণ পলিটিক্যাল কালচারটা, পলিটিক্যাল নেতৃত্বের এই যে এই দুষ্ট দমন সৃষ্টির লালন যে হয় না, এই জন্য চাঁদাবাজের এটা একটা ব্রিডিং সেন্টার, এটা মাস্তান মাফিয়াতন্ত্রের ব্রিডিং সেন্টার।
এই পলিটিক্যাল কালচার চেঞ্জ ব্যতীত, পলিটিক্যাল মানে খোলনলসে পাল্টানো ব্যতীত আপনি এই অপরাধ আপনি থামাতে পারবেন না। আজকে আমরা এটা দেখছি, 2 দিন পর আরেকটা দেখবো। ধন্যবাদ।